তুমি কি কখনো ভেবে দেখেছ যে মানুষটার জন্য তুমি সব করেছ, তার কাছে তুমি শুধু একটা অপশন হয়ে রয়ে গেছ? যে কখনো তোমাকে পুরোপুরি বুঝতেই পারেনি, তোমার মূল্য বুঝতে চায়নি, তুমি যা দিয়েছ তার থেকেও বেশি সে চেয়েছে, কিন্তু কখনো নিজেকে তোমার জন্য উজাড় করে দেয়নি। এখন ভাবো, তোমার সত্যিই সেই মানুষটাকে দরকার যে তোমার অভাবে রাতে ঘুমাতে পারে না, নাকি সেই মানুষটাকে যার কাছে তুমি শুধু একটা প্রয়োজন, এর চেয়ে বেশি কিছু না? আজ আমি তোমায় সেই তিক্ত সত্য বলবো, যেটা হয়তো কেউ কখনো তোমায় বলেনি। কিভাবে তুমি নিজের মূল্য এমনভাবে তৈরি করবে যাতে তোমার অভাব তার মনকে পুড়িয়ে দেয়, কিভাবে সে তোমার কথা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠবে, আর কিভাবে তুমি নিজেকে আর কখনো দুর্বল হতে দেবে না। যদি তুমি সত্যিই প্রস্তুত হও নিজেকে বদলাতে, যদি তুমি চাও সেই মানুষটা দিনরাত শুধু তোমাকেই মনে রাখুক, তাহলে এই আলোচনা শেষ পর্যন্ত পড়ো, কারণ এখানে কোনো অজুহাত নেই। আর হ্যাঁ, একদম শেষে আমি তোমায় এমন গোপন কথা বলবো যেটা তোমার সম্পর্কের পুরো পৃথিবীটা বদলে দিতে পারে। তাই মনটাকে খুলে দাও, কারণ এই আলোচনাটা একদম তোমার জন্যই। প্রথম অংশ, অভ্যাস হয়ে ওঠা আর প্রয়োজন হয়ে যাওয়ার ফারাক। তুমি কি কখনো কাউকে এত ভালোবেসেছ যে তার সকাল তোমাকে ছাড়া অসম্পূর্ণ মনে হতো, তার রাতগুলো তোমার কথা ছাড়া নিঃসঙ্গ? তুমি ধীরে ধীরে তার জীবনে এক অভ্যাসে পরিণত হয়েছ। প্রতিদিন সকালে শুভ সকাল বলা, প্রতিদিন সন্ধ্যায় জিজ্ঞাসা করা কি খেয়েছো, কেমন আছো। এই ছোট ছোট প্রশ্নগুলোই একটা মানুষের জীবনের অভ্যাস হয়ে ওঠে। আর যখন তুমি ওই সব কিছু দেওয়া বন্ধ করে দাও, তখন সামনে থাকা মানুষের আত্মায় নেমে আসে নিঃশব্দতা। তুমি প্রয়োজন হয়ে ওঠো, তারপর একসময় নিঃশব্দে সরে যাও। কারোর জন্য এতটা করে দাও যেন সে তোমার উপস্থিতিকে নিঃশ্বাসের মতো নিতে শুরু করে। তারপর হঠাৎ একদিন নিজেকে তার জীবন থেকে সরিয়ে নাও, না কোনো অভিযোগ, না কোনো তর্ক, শুধু নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও। তুমি দেখবে সেই মানুষটা ধীরে ধীরে ছটফট করতে শুরু করবে। প্রতিটা নোটিফিকেশনে তার হৃদয় কাঁপবে, প্রতিটা ফোন কল তাকে মনে করিয়ে দেবে, এই বুঝি তুমি। এটা কোনো খেলা না, এটা বাস্তবতা। মানুষ তখনই তোমার গুরুত্ব বুঝতে শেখে যখন তুমি আর তার কাছে থাকো না। দ্বিতীয় অংশ, অভাববোধের জন্ম। অভাববোধের শুরুটা হয় তখন যখন সে তার বন্ধু বা বান্ধবীদের হাসতে দেখবে, তখন তার মনে পড়বে তোমার কথাগুলো। যখন সে কোনো গানে ডুবে যাবে, তখন তার মনে ঘুরবে তোমার স্মৃতিগুলো। আর যখন সে একা থাকবে, তখনই সবচেয়ে বেশি কষ্ট দেবে তোমার অনুপস্থিতি। এখান থেকেই শুরু হয় সেই অস্থিরতা যার কোনো চিকিৎসা নেই। স্টোইক দর্শন কি বলে জানো? স্টোইক দর্শন বলে, কাউকে তোমার অভাব বুঝিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো দূরত্ব। যখন আমরা কাউকে সবসময় নিজের মধ্যে ডুবিয়ে রাখি, তখন সে ভাবতে শুরু করে যে তুমি তো আছোই সব সময় সব জায়গায়। কিন্তু যখন তুমি হঠাৎ করে চুপ করে যাও, তখন নীরবতাই কথা বলতে শুরু করে। সেখান থেকেই শুরু হয় তার উপলব্ধি, তার নিজের কাছে প্রশ্ন করা যে আমি কি হারিয়ে ফেলেছি। তোমার নীরবতা তার অস্থিরতায় পরিণত হয়। যে মানুষটা আগে দিনে 10 বার তোমার সঙ্গে কথা বলতো, সে এখন তোমার একটা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের সিন দেখার জন্য অপেক্ষা করে। যে আগে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করত, সে এখন শূন্যতায় নিজেকেই প্রশ্ন করে। তুমি যখন ছিলে তখন তুমি তার মূল্য বোঝেনি। এখন তুমি নেই, সে প্রতিটি মুহূর্ত অনুভব করছে যখন তুমি তাকে সময় দিতে। তৃতীয় অংশ, সহজলভ্যতার বিপদ। সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো অতিরিক্ত সহজলভ্যতা। তুমি যদি সবসময় তার জন্যে থাকো, সে সেটাকে অভ্যাসে পরিণত করে। তারপর সেই অভ্যাসকে মনে করে প্রয়োজন, আর প্রয়োজনকে ভাবতে শুরু করে অধিকার। স্টোইক চিন্তাধারা বলে, তোমার আবেগ নিয়ন্ত্রণে রাখো, নিজেকে সবসময় দিও না। কারণ তুমি যদি সবসময় কাউকে পাওয়ার মতো সহজ করে দাও, সে কখনই তোমায় মিস করবে না। কখনো কখনো দূরে সরে যাওয়াটাই ভালোবাসার সবচেয়ে গভীর স্ফুলিঙ্গ হয়ে ওঠে। যখন তুমি দূরত্ব তৈরি করো, তখন সামনের মানুষটা ভাবতে শুরু করে, তাহলে কি আমি আর তার প্রয়োজন নেই? সেই প্রশ্নটাই ধীরে ধীরে তাকে ভেতর থেকে খেয়ে ফেলতে থাকে। সে তোমার পুরনো মেসেজ পড়ে, পুরনো চ্যাটে তোমার হাসি খোঁজে। সে ঘুমাতে যাওয়ার সময়ও জেগে থাকে, শুধু এই ভেবে যদি সে আবার ফিরে আসতো। কিন্তু তুমি আর ভেরো না, কারণ এখন তুমি শক্ত হয়ে গেছো। এখন তুমি নিজের মূল্য জানো। তুমি জানো কেউ তোমার গুরুত্ব তখনই বুঝবে যখন তুমি নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেবে। চতুর্থ অংশ, তাহলে এখন কি করতে হবে? 1.
সব কিছু একসাথে একবারে দিও না। তোমার সময়, তোমার অনুভূতি, তোমার উপস্থিতি এগুলোকে মূল্যবান করে তোলো। যখন তুমি সব কিছু সহজে দিয়ে দাও তখন তার মূল্য কমে যায়। অল্প অল্প করে দাও, মাপে মেপে দাও, যেন প্রতিটি পাওয়াই তার কাছে স্পেশাল হয়। 2, যখন তুমি দেখো যে কেউ তোমাকে হালকাভাবে নিচ্ছে বা পাত্তা দিচ্ছে না, তখন ধীরে ধীরে একটু দূরত্ব তৈরি করো। তারপর দেখো কিভাবে তার গোটা জগৎ কেঁপে ওঠে। তোমাকে কাউকে আঘাত করতে হবে না, তোমাকে শুধু তাকে তার বাস্তবতা দেখাতে হবে যে তোমাকে ছাড়া তার পৃথিবীটা কতটা নিঃসঙ্গ। 3, যখন তুমি তার প্রয়োজন হয়ে ওঠো আর তারপর চুপচাপ সরে যাও, তখন সে সারা দিন রাত শুধু তোমাকেই ভাবতে থাকে। কারণ যেমন স্টোয়িক দর্শন বলে, তোমার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় প্রভাব। 5ম অংশ, গভীরতা, যা তোমাকে করে তুলবে অনন্য। তুমি কি কখনো ভেবেছ কোনো মানুষের চোখে চোখ রাখার আগে তোমার নিজের আত্মার কত গভীরে নামতে হয়? পৃথিবী আজ খুব দ্রুত ছুটছে, প্রত্যেকে নিজের কথা চিৎকার করে বলছে, কিন্তু সেই মানুষটাই আসল যে নিঃশব্দ থেকেও নিজের প্রভাব ফেলতে পারে। আজকের এই কথা শুধু সম্পর্ক নিয়ে নয়, এটা তোমার ব্যক্তিত্ব নিয়েও। যখন তুমি নিজের মধ্যে এত গভীরতা তৈরি করো যে কেউ তার পরিধিটাও মাপতে না পারে, তখনই তুমি তার মনে জায়গা করে নিও। তার হৃদয় নয়, তার মননে। তুমি চিৎকার করো না, তবুও সবাই তোমার কথা শোনে। স্টোয়িক দর্শন শেখায় নিজের ওপর এতটা কাজ করো যাতে তোমার শান্তি অন্যদের অস্থিরতা হয়ে দাঁড়ায়। মানে কি? মানে এই, তুমি এতটাই স্থির, এতটাই শান্ত, এতটাই গভীর হও যে সামনের মানুষটা নিজের ভেতরেই তোলপাড় অনুভব করে। শান্তির উপস্থিতি তুফানের অনুপস্থিতির চেয়েও শক্তিশালী হয়। যখন তোমার উপস্থিতি এক ধরনের নীরব শান্তি হয়ে ওঠে, তখন মানুষ তোমার পাশে বসেই নিজেকে ভালো লাগতে শুরু করে। আর যখন তুমি পাশে থাকো না, তখন মানুষ নিজের কাছেই ভয় পেতে শুরু করে। কেন? কারণ তারা তোমার মতো গভীরতা কোথাও খুঁজে পায় না। গভীরতা এমন কিছু নয় যেটা দেখানো যায়, ওটা শুধু অনুভব করানো যায়। তোমার ঘন্টার পর ঘন্টা কথা বলার দরকার হয় না। তোমার একবার তাকানো, একটুখানি কিংবা একটা শান্ত হাসি, এগুলোই যথেষ্ট কাউকে ভেতর থেকে কাঁপিয়ে তোলার জন্য। কারণ যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে, তখন সে সেই মানুষটাকেই খোঁজে যে নিজেই নিজের মধ্যে পূর্ণ। 6ষ্ঠ অংশ, কিভাবে গভীরতা তৈরি হয়? গভীরতা শুরু হয় আত্মনিয়ন্ত্রণ থেকে। যখন তুমি প্রতিটি উস্কানিতে প্রতিক্রিয়া দাও না, যখন তুমি প্রতিটি আবেগকে প্রকাশে পরিণত করো না, যখন তুমি নিঃশব্দ থেকেই সবচেয়ে বেশি কিছু বলে ফেলো, সেখান থেকেই জন্ম নেয় আসল গভীরতা। স্টোয়িক দর্শন বলে, তোমার আবেগের মালিক হও, না হলে কেউ তোমাকে তার পুতুল বানিয়ে ফেলবে। গভীরতার প্রভাব সম্পর্কেও পড়ে। যখন তুমি তোমার সঙ্গীর সঙ্গে থাকো, তখন সে নিজেকে বোঝে। তুমি উপদেশ দাও না, বিচার করো না, তুমি শুধু শোনো। আর এটাই তোমাকে আলাদা করে দেয় সবার থেকে। এই পৃথিবীতে সবাই কথা বলছে, কিন্তু খুব কম মানুষ আছে যারা নিঃশব্দে কারো আত্মায় পৌঁছতে পারে। একটা গভীর আত্মার প্রভাব হলো, মানুষ তোমাকে ভয় পায় না, কিন্তু নিজের কাছেই লজ্জিত হয়ে পড়ে। তোমার শান্ত মুখ তার ভেতরের ঝড়কে আয়নার মতো দেখিয়ে দেয়। গভীরতা অর্জনের 3টি উপায়। 1, দৈনন্দিন আত্মপর্যালোচনা। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কোন আবেগকে দমন করতে পেরেছি, কোন প্রতিক্রিয়ায় আমি জয়ী হয়েছি, কোন কথায় আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এই প্রশ্নগুলো তোমাকে ধীরে ধীরে নিজের মালিক বানাবে। 2, নীরব অনুশীলন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা কোনো কথা না বলে শুধু পর্যবেক্ষণ করো। নিজেকে দেখো, আশেপাশের মানুষদের দেখো, প্রকৃতিকে দেখো। এই নীরবতা তোমাকে এমন কিছু শেখাবে যা হাজার কথাও শেখাতে পারে না। 3, ইমোশনাল নিউট্রালিটি। কোনো সম্পর্কেই চরম প্রতিক্রিয়া দিও না, খুব খুশিও না, খুব রাগও না। শান্তভাবে সামনে থাকা মানুষটাকে আয়না দেখাও, সে যেমন আচরণ করছে তেমন প্রতিক্রিয়া দাও, আর কিছু না। যখন তুমি চরম আবেগ দেখানো বন্ধ করবে, তখন তুমি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে। যখন তুমি এতটা গভীর হয়ে যাও, তখন সামনের মানুষটা নিজের শব্দে ভয় পেতে থাকে, কারণ তোমার শান্তি তাকে তার বাস্তবতা দেখায়। সে নিজেকে জিজ্ঞাসা করে, আমি এতটা অস্থির কেন? আর সেখান থেকেই শুরু হয় তোমার প্রভাব। তুমি হয়ে যাও তার চিন্তার কেন্দ্রবিন্দু। 8ম অংশ, নীরবতার শক্তি, যা তাকে পাগল করে দেয়। মানুষ ভাবে প্রভাব ফেলতে হলে কথা বলতে হয়, কিন্তু সত্যিকারের প্রভাব সেই রকমই যেটা নিঃশব্দেই আসে। স্টোয়িক দর্শন বলে, কম বলো যাতে পৃথিবী তোমাকে বেশি অনুভব করতে পারে।
এই জগতে যেখানে সবাই কিছু না কিছু বলছে, যখন তুমি চুপ করে থাকো তখন মানুষ ভয় পেতে শুরু করে। নিঃশব্দ থাকাও এক ধরনের উত্তর, আর সবচেয়ে ভারী উত্তরটা তখনই হয় যখন কেউ তোমার সঙ্গে তর্ক করতে চায় আর তুমি শুধু হেসে চুপ করে থাকো। সে তখন অস্থির হয়ে যায়, কারণ সে অভ্যস্ত ছিল তোমার প্রতিক্রিয়ায়। সে ভাবত তুমি আবার বোঝাবে, আবার লড়বে, আবার মানিয়ে নেবে। কিন্তু এখন তুমি শুধু চুপ থাকো, আর সেখান থেকেই শুরু হয় তার ভেতরের যুদ্ধ। স্টোইক দর্শন বলে, নিজেকে অন্যকে দাবার আগে নিজেকে জানো। যদি তুমি প্রতিটি সম্পর্ক, প্রতিটি তর্ক, প্রতিটি মুহূর্তে নিজেকে দিয়ে দাও, তাহলে একসময় তুমি নিজেকে হারিয়ে ফেলবে। না থাকবে সম্মান, না শক্তি, না পরিচয়। কিন্তু যখন তুমি চুপ থাকতে শেখো, তখন তুমি নিজেকে ফিরিয়ে আনো। মানুষ তোমার চুপ থাকা দেখে ভয় পায়। তুমি একসময় ছিলে সেই মানুষ যে সব কিছু মেনে নিত, হ্যাঁতে হ্যাঁ মিলাতো, তর্ক করত, তারপর মাফ করে দিত। কিন্তু এখন তুমি শোনো, ভাবো, আর শুধু চুপ থাকো। সেখান থেকেই শুরু হয় তার অস্থিরতা। নবম অংশ, সাইলেন্ট স্ট্রেংথ, যা সবার পক্ষে সম্ভব নয়। চুপ থাকার মানে এই নয় যে তোমার বলার কিছু নেই। চুপ থাকার মানে এই যে তোমার আর প্রমাণ করার কিছু নেই। স্টোইক দর্শন বলে, যারা নিজেকে ভালো বোঝে তারা আর কারো স্বীকৃতির অপেক্ষা করে না। তুমি আর চাও না না তার চোখে ভালো লাগতে, না তার মেসেজের অপেক্ষায় থাকতে, না নিজেকে বারবার ভুল প্রমাণ করে মানিয়ে নিতে। এখন তুমি তোমার মূল্য বুঝে গেছো, আর এই চুপই হয়ে উঠেছে তার ঘুম হারানোর কারণ। তোমার নীরবতায় সঙ্গী কী অনুভব করে? এক, সে ভাবে, আমি কি কিছু হারিয়ে ফেলেছি? তার মনে হয় হয়তো আমার কারণেই সে বদলে গেছে। সে অস্থির হয়ে পড়ে, কারণ সে অভ্যস্ত ছিল তোমার উপস্থিতি, তোমার কথাবার্তা, তোমার উত্তরগুলোতে। এখন তুমি চুপ। সে নিজের প্রশ্নের জবাব খোঁজে নিজের মধ্যেই। দুই, সে তোমার পুরনো চ্যাট পড়ে। রাতে একা একা তোমার দেওয়া পুরনো মেসেজগুলো খুঁজে বেড়ায়। সে ভাবতে থাকে, কোথায় গেল সেই মানুষটা? সে নিজেকে প্রশ্ন করে, আমি কি করলাম? আমার কি বলা উচিত ছিল না? আমি কি তাকে হারিয়ে ফেলেছি? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে খেয়ে ফেলে। দশম অংশ, স্টোইক নীরবতা মাস্টার করার 3টি উপায়। এক, পজ বিফোর রিপ্লাইং। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর দিও না। 3 সেকেন্ড থামো, শ্বাস নাও, ভাবো, তারপর উত্তর দাও। এই ছোট্ট বিরতি তোমাকে আবেগের বশবর্তী হওয়া থেকে বাঁচায়। নীরবতাকে অস্ত্র বানাও। 2, এনার্জি বাইরে নয়, ভেতরে ঘোরাও। রাগ এলে ভেতরে ঘোরাও, কষ্ট পেলে ভেতরে রাখো, তারপর অবজার্ভ করো। তোমার প্রতিক্রিয়া হয়তো সামনের মানুষের পরিকল্পনারই অংশ। তাকে জেতার সুযোগ দিও না। তোমার শক্তি তোমার ভেতরেই থাকুক। 3, প্রেজেন্স ভাইব্রেশনাল করো। তুমি যখন কোনো ঘরে থাকো, মানুষ যেন তোমার উপস্থিতি তোমার কথাই নয়, তোমার শক্তিতে অনুভব করে। তুমি কথা বলো বা না বলো, তোমার সত্তা যেন নিজের ভাষায় কথা বলে। এটাই আসল প্রভাব। একাদশ অংশ, নীরবতার শক্তি। তাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করো। নীরবতার শক্তি এমন, সে অন্যকে নিজের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করে। যখন তুমি চুপ থাকো, তখন সামনের মানুষটা প্রথমবার নিজের কাছে প্রশ্ন করে, আমি এমন কি করেছি যে সে এখন চুপ? আমি কি তার সীমা পেরিয়ে গেছি? সে আর ফিরে আসবে না? সেখান থেকেই শুরু হয় তার অস্থিরতা, আর তোমার মূল্য ছুঁয়ে ফেলে আকাশ। প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হয় না, প্রত্যেক তর্ক জিততেই হবে এমন নয়। প্রত্যেকবার নিজেকে প্রমাণ করাটা আসলে দুর্বলতা। আসল শক্তি তার মধ্যেই থাকে যে নিঃশব্দেই সব কিছু বলে খেলে। স্টোইসিজম মানে ভেতর থেকে এতটাই শক্তিশালী হওয়া যাতে বাইরের কিছুই তোমাকে নাড়াতে না পারে। আর যখন তুমি এই অবস্থানে পৌঁছো, তখন তোমার চুপ থাকা হয়ে ওঠে সামনের মানুষটার সবচেয়ে বড় অস্থিরতা। এখন তুমি কিছু বলো না, আর সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। শেষ কথা, আজ থেকে শুরু করো। তাই চুপ থাকতে শেখো, কারণ সেখান থেকেই শুরু হয় তোমার আসল শক্তি আর তার নিদ্রাহীন রাত। মনে রেখো, তোমার মূল্য নির্ধারণ করে না কেউ তোমাকে কতটা সময় দিচ্ছে। তোমার মূল্য নির্ধারণ করে তুমি নিজেকে কতটা মূল্য দিচ্ছ। তুমি যত নিজেকে দামি করে তুলবে, অন্যরাও তত বেশি তোমাকে দামি ভাবতে বাধ্য হবে। আর যদি কেউ তোমার মূল্য না বোঝে, তাহলে তাকে তার বাস্তবতা দেখিয়ে দাও। তোমাকে ছাড়া তার পৃথিবীটা কতটা নিঃসঙ্গ। কোনো অভিযোগ না, কোনো তর্ক না, শুধু নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও। তারপর দেখো কিভাবে তার পৃথিবী কেঁপে ওঠে।
তুমি কি প্রস্তুত? প্রস্তুত তোমার জীবনের কঠিন সত্যগুলো মেনে নিতে? প্রস্তুত নিজেকে এমনভাবে গড়ে তুলতে যাতে কেউ তোমাকে আর হালকাভাবে নিতে না পারে? তাহলে আজ থেকেই শুরু করো। নিজেকে সময় দাও, নিজের মধ্যে গভীরতা তৈরি করো, নীরবতাকে শক্তি বানাও, আর দেখো কিভাবে পৃথিবী তোমার পায়ের কাছে মাথা নত করে। যদি আজকের এই আলোচনা তোমার ভেতরটা কোথাও কাঁপিয়ে দিয়ে থাকে, তাহলে এই আলোচনাটি শেয়ার করো সেই বন্ধুদের সঙ্গে যাদের এই সত্যটা জানা খুব দরকার। আর হ্যাঁ, তোমার জীবনে এমন কিছু ঘটেছে কি? কমেন্টে জানাও। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি। তাহলে চলো এই যাত্রাটা আমরা একসাথে শুরু করি। ধন্যবাদ।